এখন যেটা আলোচনার বিষয় মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র। তো মহিলাদের ক্ষেত্রে যারা নন প্রাইমেট মহিলা ওদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রতি 28 দিন অন্তর কি হয় না, প্রত্যেকটা যে ওভারি রয়েছে অর্থাৎ একজোড়া যে ওভারি রয়েছে ওই ওভারি থেকে আমরা দেখতে পাবো কি অল্টারনেটিভ করে একটি থেকে 28 দিন অন্তর কি হয় একটি করে এগ তৈরি হয়। এই এগ যখন ফার্টিলাইজড হয় না তখন এই এগ এবং এর পাশাপাশি গ্রাফিয়ান ফলিকল যখন এগ রিলিজ করার পরে কর্পাস লুটিয়াম, আদার্স মিউকাস এবং ব্লাড নিয়ে কন্টিনিউ 28 দিন অন্তর একটা সাইকেল চলে, যেই সাইকেলটাকে আমরা কি বলি মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র। তো এই রজচক্র হওয়ার বা মেনস্ট্রুয়াল সাইকেল হওয়ার একটা পিরিয়ড রয়েছে বা টাইম রয়েছে, যেটা মহিলাদের ক্ষেত্রে কি হয় এটি 10 থেকে 12 বছর বয়স থেকে শুরু হয়। এটা ভেরি করে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নভাবে। ফার্স্ট যখন রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয় ওই ঘটনাটাকে বলা হয় কি বা ওই পিরিয়ডটাকে বলা হয় মেনার্কি। কি বলা হবে? মেনার্কি। আরও ইন্টারেস্টিং জিনিস যেটা ওই মেনার্কি যখন শুরু হয় বা রজচক্র যখন শুরু হয় একটা মহিলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো 40 থেকে 50 বছর বয়সে আবার ওই রজচক্র বা ঋতুস্রাব বা মাসিক চক্র বন্ধ হয়ে যায়, তখন ওই পিরিয়ডটাকে বলা হয় কি মেনোপজ। বোঝা গেছে? তাহলে মেনার্কি এবং মেনোপজ কি জিনিস? রজচক্র শুরু হওয়াকে মেনার্কি বলে এবং রজচক্রের নিবৃত্ত বা যখন স্টপ হয়ে যায় পজ হয়ে যায় তখন তাকে আমরা কি বলি মেনোপজ। এখন যদি আমরা ওই রজচক্র দশাটাকে ডিটেলসে স্টাডি করি তাহলে আমরা 4টি পিরিয়ডে ভাগ করে নেব। এখানে একটা পাই চার্ট করা আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে শুরু করে একদম 28 পর্যন্ত মার্ক করা আছে এবং 1 থেকে 5 ডেজ এই পিরিয়ড বা এই টাইমকালকে কি বলা হয় রজস্রাবীয় দশা। মানে এই সময়কালে রজস্রাব ঘটে থাকে বলে এই 1 to 5 ডেজকে কি বলা হয় রজস্রাবীয় দশা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 6 থেকে একদম 13 ডেজ পর্যন্ত এই যে পিরিয়ডটাকে আমরা কি বলে থাকি নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা। ঠিক আছে, যখন রজস্রাব ঘটে গেল আবার দেখতে পাবো আমরা নিরাময় দশা বা ক্রমবর্ধনশীল দশা। পরে আমরা পিকচারের মাধ্যমে দেখব ভালো করে। জাস্ট এখন আমরা দশাগুলোর নাম এবং তাদের সময়কালগুলো দেখে নিচ্ছি। 14 এবং 15 এই যে দশাটাকে বলা হয় কি ডিম্বাণু নিঃসরণ দশা। 16 টু একদম পুরো 28 ডেজ এই পিরিয়ডটাকে কি বলা হয় প্রাক রজস্রাবীয় দশা। এখন আমরা একটি ডায়াগ্রামেটিক পিকচারের মাধ্যমে জিনিসটাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব, যেখানে হরমোনের কিভাবে রেগুলেশন রয়েছে সেটাকে আমরা ডিটেলসে দেখব। তো দেখতে পাচ্ছি যখন মাসিক চক্রের দশাগুলো যখন আমরা 4টি ভাগে ভাগ করেছি, প্রথমে গনাডোট্রপিক হরমোনের মাত্রা, ঠিক আছে, অর্থাৎ গনাডের বা ডিম্বাশয়ে কিভাবে হরমোন রেগুলেশন হয় সেটাকে আমরা দেখব। তো ফলিকুলার দশা এবং লিউটিয়াল দশা বলে 2টি দশা রয়েছে। ফার্স্ট যখন দেখছি আমরা যে ফলিকুলার দশা তখন এফএসএইচ এর মাত্রা খুবই কম থাকে। এই ফলিকুলার দশা এবং লিউটিয়াল দশার মাঝখানে দেখতে পাবো এলএইচের মাত্রাটা বেশি দেখতে পাবো। কীরকম না, যখন প্রাথমিক ফলিকুল গঠিত হয় সেখান থেকে যখন পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকুল তৈরি হয়ে যাবে তখন এই 14 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি ওই গ্রাফিয়ান ফলিকুল বা যেটা পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু রিলিজ হয়ে যাচ্ছে। এই অবস্থায় এলএইচের মাত্রা কিন্তু হাই। এই কারণে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে ডিম্বাণু নিঃসরণে সাহায্যকারী হরমোনের নাম কি এলএইচ বা লিউটিলাইজিং হরমোন। আবার যে প্রাথমিক ফলিকুল থেকে একদম গ্রাফিয়ান ফলিকুল বা পরিণত ডিম্বথলি তৈরি হওয়ার যে সময়কালে যে হরমোনটা কাজ করে তার নাম কি এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। বোঝা গেছে? এরপর দেখতে পাচ্ছি আমরা ওই ডিম্বাণু নিঃসরণ হওয়ার পরে যেটি পড়ে থাকে যেটাকে বলা হয় কি কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থি। ওই পিতগ্রন্থি আস্তে আস্তে করে ধ্বংস হয়ে গিয়ে 28 দিনের মাথায় আবার নর্মাল অবস্থায় ফিরে চলে আসে। ঠিক আছে, তো এখানে ইউটেরাস বা জরায়ুর যে
কি পরিবর্তন ঘটে সেটাও একটা স্ট্রাকচার দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি যে রজস্রাবীয় দশায় ক্ষেত্রে যে এন্ডোমেট্রিয়াম স্তর থাকে জরায়ুতে সেটা কিন্তু বিদীর্ণ হয়ে গিয়ে ব্লাড নিঃসরণ হচ্ছে, এবং বিভাজন দশায় সেটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তে বাড়তে ক্ষরণ দশায় এই মাত্রাটা একদম বেড়ে যায়। যখন 28 দিন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, রজচক্র শুরুর সময় এগুলো বিদীর্ণ হয়ে গিয়ে আবার নর্মাল করে ঠিক হতে থাকবে। তো ডিম্বাশয়ে যখন হরমোনের প্রভাব আমরা দেখব তখন কি দেখতে পাচ্ছি, এখানে যখন গ্রাফিয়ান ফলিকুল বা ডিম্বথলি তৈরি হচ্ছিল তখন ইস্ট্রোজেনের মাত্রা বেশি, ইনহিবিনের মাত্রা কম। ডিম্বাণু নিঃসরণের সময় ইস্ট্রোজেনের মাত্রা আধিক্য দেখতে পাবো, এবং যেই ডিম্বাণু নিঃসরণ হয়ে গেল তখন প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যাবে। কারণ কেন, আমরা বললাম যে ডিম্বাণু নিঃসরণ হওয়ার পরে যখন কর্পাস লিউটিয়াম গঠিত হবে তখন প্রোজেস্টেরনের রেগুলেশনটা বেড়ে যাবে, কারণ ওই কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন নিঃসৃত হয়। এখন যেটা দেখব আমরা, যে এই যে 4টি পিরিয়ড রয়েছে অর্থাৎ রিপেয়ারিং বা প্রলিফারেটিং দশা যেটা 6 to 13, ওভিলেটারি দশা যেটা 14 to 15, এবং প্রিমেনস্ট্রুয়াল ফেজ বা লিউটিয়াল ফেজ যেটা 16 to 28, এবং মেনস্ট্রুয়াল ফেজ যেটা 1 to 5। এই যে 4টি দশায় ডিম্বাশয়ের কী পরিবর্তন ঘটে, জরায়ুর কী পরিবর্তন ঘটে, এবং তার হরমোনাল নিয়ন্ত্রণ কী জিনিস, এই পোর্শনটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 4টি ফেজ এবং তার সঙ্গে সঙ্গে ডিম্বাশয়, জরায়ু এবং হরমোনের নিয়ন্ত্রণ তোমাদের পরীক্ষায় দেয়। তোমাদেরকে এই জিনিসটাই তোমাদেরকে মনে রাখতে হবে। তো যখন আমরা 6 to 13 ডেজ নিয়ে স্টাডি করব দেখতে পাবো যে ডিম্বাশয়ের কী পরিবর্তন ঘটবে না, তখন পিত্তগ্রন্থি বিনষ্ট হওয়ায় প্রোজেস্টেরন ক্ষরণ বন্ধ হয়ে যায়, তাই না? যখন আমরা এখানে দেখলাম যে 6 to 13 ডেজে তখন কি হয়ে যাবে, রজচক্রের মাধ্যমে কিন্তু পিত্তগ্রন্থি অলরেডি বিদীর্ণ হয়ে গিয়ে ইউটেরাসের মাধ্যমে, জনিছিদ্রের মাধ্যমে ওটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। তাহলে আলটিমেট কিন্তু আমরা ওই কর্পাস লিউটিয়াম আর দেখতে পাবো না, আর কর্পাস লিউটিয়াম যখন না দেখতে পাওয়া যাবে তখন সে কিন্তু আর প্রোজেস্টেরন ক্ষরণ করতে পারবে না। তো এই কারণে এখানে বলা হয়েছে যে ডিম্বাশয়ের ক্ষেত্রে যখন পিত্তগ্রন্থি নষ্ট হয়ে গেছে প্রোজেস্টেরন ক্ষরণ বন্ধ, ডিম্বথলি ধীরে ধীরে কী হয়ে যাবে, পরিণত হবে। অর্থাৎ যখন ডিম্বথলি অর্থাৎ নতুন করে যখন ডিম্বথলি তৈরি হচ্ছে সে কিন্তু আস্তে আস্তে করে পরিণতির দিকে যাচ্ছে। যেই পরিণতির দিকে যাচ্ছে তখন ইস্ট্রোজেনের ক্ষরণ আবার বৃদ্ধি পাচ্ছে, এবং 14 দিনের মাথায় ওভুলেশনের জন্য সে কিন্তু রেডি হয়ে যাবে। অর্থাৎ ওই যেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকুল বা ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণের জন্য সে কিন্তু পরিণত হয়ে যাবে। এই দশায় জরায়ুর পরিবর্তনে আমরা কি দেখতে পাবো না, এখানে যে জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম স্তর থাকে সেটা যেহেতু বিদীর্ণ হয়ে গেছে, পুনরায় আবার এন্ডোমেট্রিয়াম স্তর সৃষ্টি হওয়া শুরু হয়েছে, এবং পুরু হতে থাকে আস্তে আস্তে করে। রক্তবাহগুলো আবার যেগুলো বিদীর্ণ হয়ে গেছিলো সেগুলো আবার নতুন করে রক্তবাহ গঠিত হতে থাকে। এখন এই যে দুটো দশা, মানে এই যে দশাটা আমরা বললাম অর্থাৎ রিপেয়ারিং বা পলিফারেটিং দশা, এই দশাটাকে নিয়ন্ত্রণ করছে কে, ইস্ট্রোজেন ও এফএসএইচের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানেও সেই একই কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এফএসএইচ, ইস্ট্রোজেনের মাত্রা বেশি, এই কারণে এফএসএইচ এবং ইস্ট্রোজেন ওই নিরাময় বা ক্রমবর্ধনশীল দশাটাকে নিয়ন্ত্রণ করছে, যেটা আমরা এখানেও দেখতে পেলাম। নেক্সট দেখব আমরা ওভুলেটরি দশা বা ওভুলেশন দশা। এখানে কি হয়েছে না, গ্রাফিয়ান ফলিকুলের মধ্যে লিকার ফলিকুলে পরিণত হয় এবং ডিম্বথলি বিদীর্ণ হয় বা গ্রাফিয়ান ফলিকুল বিদীর্ণ হয়, সেখান থেকে ডিম্বাণু বা এগের রিলিজ ঘটে। জরায়ুর ক্ষেত্রে দেখতে পাবো আমরা এন্ডোমেট্রিয়াম স্তর পুরু হতে হতে গ্রন্থি এবং রক্তবাহগুলো আরও বৃদ্ধি পেতে থাকে। যেহেতু ডিম্বাণু নিঃসরণ ঘটে সেহেতু এখানে ইস্ট্রোজেন আর এলএইচ উভয়ই কী করে না, ওই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। প্রিমেনস্ট্রুয়াল ফেজে আমরা দেখতে পাবো পিত্তগ্রন্থি সম্পূর্ণরূপে গঠিত হয়ে গিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কেন না, যেহেতু সেখান থেকে মানে গ্রাফিয়ান ফলিকুল থেকে ডিম্বাণু নিঃসরণ ঘটে গেছে, তাহলে আলটিমেট পিত্তগ্রন্থি পড়ে আছে বা কর্পাস লিউটিয়াম, ওই পিত্তগ্রন্থি যেহেতু গঠিত হয়েছে সেই কারণে সেখান থেকে প্রোজেস্টেরন ক্ষরণ বৃদ্ধি পাবে। ওই পিত্তগ্রন্থি 28 দিনের মাথায় কিন্তু সে বিনষ্ট হবে। এবার দেখো জরায়ুর ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াম স্তর আরও পুরু হতে হতে গিয়ে রক্তজালকগুলো একদম বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে এবং কুণ্ডলিকিত হয়ে গেছে।
আর এই দশাটাকে যেহেতু পিতগ্রন্থি তৈরি হয়েছে সেই কারণে প্রজেস্টেরন নিয়ন্ত্রণ করছে। মেনস্ট্রুয়াল ফেজে দেখতে পাবো পিতগ্রন্থি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, জরায়ুর গাত্র থেকে এন্ডোমেট্রিয়াম স্তর খসে পড়ছে এবং রক্তক্ষরণ দেখা যাবে। আর এটাকে কে নিয়ন্ত্রণ করছে? প্রজেস্টেরনের অভাবে। কেন না, যেহেতু প্রজেস্টেরন খরিত হচ্ছিল কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থি থেকে, পিতগ্রন্থি বিদীর্ণ হয়ে গেছে, প্রজেস্টেরনের ক্ষরণ বন্ধ, তো এই কারণে প্রজেস্টেরনের অভাবে মেনস্ট্রুয়াল দশা আমরা দেখতে পাবো। এই ছিল তোমাদের মেনস্ট্রুয়াল ফেজ বা মেনস্ট্রুয়াল সাইকেল। তো আমরা নেক্সটে দেখতে পাবো বাকি যে পোর্শনগুলো রয়েছে, অর্থাৎ উস্ট্রাস সাইকেল এবং যে ডিম্বাণুটা এবং শুক্রাণু যেটা ফার্টিলাইজড হওয়ার পরে নিষেক, ফার্টিলাইজেশান, ইমপ্লান্টেশান এবং ইমপ্লান্টেশানের ফলে যে জাইগোটের যে ডিভিশন, সেগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবো।